বারবার আমাদের একটা কথা আমার আর রণিতার মধ্যে ভীষণ ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে আমরা নাটকের শিক্ষার্থী। সেই সঙ্গে সঙ্গে অভিনয় করতে গেলে যা যা দরকার হয়, যেমন ধরুন কবিতা, গল্প, উপন্যাস, সবকিছু তো পড়তে হয়, জানতে হয়। প্রত্যেকটার কিন্তু একটা চরিত্র আছে, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। কবিতা পড়তে একটা অন্যরকম আনন্দ হয়, উপন্যাস পড়তে অন্যরকম আনন্দ হয়, আবার গল্প পড়তে অন্যরকম আনন্দ হয়। কিন্তু ধরুন কথক ঠাকুর যেরকম আগের দিনে বাড়িতে এসে বসে জমিয়ে রামায়ণ মহাভারতের গল্প বলতেন, সেটা কিন্তু শুনতে ভালো লাগতো না? এবং শুনতে শুনতে আমরা সব মানুষগুলোকে চিনতে পারতাম, জানতে পারতাম, তাদের মনের অবস্থা বুঝতে পারতাম। কেন বুঝতে পারতাম বলুন তো? তারা না প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে ব্যবহার করতেন। ধরুন কোনটা ভারী বলতেন ভারী, তারপর ঝড় বলতে গিয়ে ঝড় বলতেন না, বলতেন ঝড় আসছে। তারা না এমনভাবে প্রকৃতিটাকে তারা দেখাতেন তাদের কণ্ঠের মধ্যে দিয়ে, সঙ্গে সঙ্গে মনে হতো, ও মা, আমি গল্পটা কোনোদিনই জানতাম না, কিন্তু শুনতে শুনতে পড়ে ফেললাম। এই কাজটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর আমরা যখনই সুযোগ পাই ভাবি, আচ্ছা এই গল্পটা দারুণ লাগলো, তো এই গল্পটা একটুখানি দেখি স্মৃতি থেকে বলতে পারি কিনা। এইরকমই একটা বনফুলের গল্প আপনাদের একটু একটু করে বলতে বলতে আমি একটু বোঝাতে বোঝাতে চেষ্টা করবো, মানে আমি কতটা বুঝেছি গল্পটা পড়তে পড়তে, সেটা আপনাদের কাছে একটুখানি শোনাতে চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সীতাকে বনবাসে দিয়া রাম পত্নীর সুখে উন্মত্ত প্রায়। দেখলেন আমি কিরকম বললাম? পত্নীর সুখে উন্মত্ত প্রায়, উন্মত্ত মানে উন্মাদের সমন, পাগল হয়ে গেছে প্রায়। সীতাকে বনবাসে দিয়া রাম পত্নীর সুখে উন্মত্ত প্রায়, কেবলই মনে হইতেছে ঘোরতর অবিচার করিয়াছি। গুরু গুরু বশিষ্ঠকে বলিলেন, গুরুদেব, এ অবিচার, ঘোরতর অবিচার। সীতার কোনো অপরাধ নাই, তিনি নিরপরাধিনী দেবী, আমার কোনো অধিকার নাই তাহাকে শাস্তি দিবার। আপনি ভাবুন, মানে শাস্তি টাস্তি দেবার পর তিনি এই কথাগুলো বলছেন, অথচ দেখুন শব্দগুলো আপনিও জানেন, আমিও জানি, কিন্তু বলার সময় আমি কিভাবে বলছি আবার বলি, তাহলে বুঝতে পারবেন। সীতাকে বনবাসী দিয়া রাম পত্নী সুখে উন্মত্ত প্রায়, কেবলই মনে হইতেছে ঘোরতর অবিচার করিয়াছি। কুলুগুরু বশিষ্ঠকে বললেন, গুরুদেব, এ অবিচার, ঘোরতর অবিচার। সীতার কোনো অপরাধ নাই, তিনি নিরপরাধিনী দেবী, আমার কোনো অধিকার নাই তাহাকে শাস্তি দিবার, আমি মহাপাপ করিয়াছি, আমি মা। তাই কেঁদে ফেলেন আর কি। তাহাকে থামাইয়া দিয়ে বশিষ্ঠ বললেন, বৎস, সত্য রক্ষা করা ক্ষত্রিয় ধর্ম। তাদের ক্ষত্রিয় একটা সম্প্রদায়, তাদের ধর্ম সত্য রক্ষা করা ক্ষত্রিয় ধর্ম। তুমি সত্যাশ্রয়ী, সত্য ধর্ম পালন করিয়া প্রকৃত ক্ষত্রিয় কার্য করিয়াছ। রাম বলিলেন, এ তো সত্য নয়, খুব কাতর, অন্যায় বিনয় করছে। রাম বললেন, এ তো সত্য নয়, যে মিথ্যা, এই যে অবিচার গুরুদেব, এই যে মিথ্যাচার গুরুদেব। গুরুদেব বললেন, অধীর হইয়া না বৎস, রাজধর্ম বড়ই কঠিন। রামচন্দ্র শুনলেন না, অধীর হইয়া উঠলেন। দেখুন এবার কিভাবে বলছি, সবই তো দেখা আছে। রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, প্রজাপুঞ্জের মতামত গ্রাহ্য করি না, সীতাকে চাই, আমার দেবীকে চাই, রাজ্য যাক, মান যাক। রামচন্দ্র পাগল হইয়া গেলেন। দেখুন এই কথাটা লেখা আছে, রামচন্দ্র পাগল হইয়া গেলেন। পাগল হওয়ার মুহূর্তে তিনি কি কি করলেন সেটা কিন্তু আমি অভিনয় করে বললাম, কিন্তু গল্প, এটা নাটক নয়। এবার দ্বিতীয় পর্বটা শুনুন। অভিনেতা নকুল মাইতি, যিনি রামের অভিনয় করছিলেন, অভিনেতা নকুল মাইতি রামের অভিনয় শেষ করিয়া যখন শেষ রাত্রে বাড়ি ফিরিলেন, তখন তাহার পা টলিতেছে, মদের নেশায় চোর চোর। ঠেলাঠেলির পর স্ত্রী হরিমতি দ্বার খুলিয়া দিলে নকুলবাবু বললেন, হারাম জাদি, আধ ঘন্টা ধরে দৌড় ঠেলছি, খেয়াল নেই? দেখুন একটা মানুষ সীতার জন্য কাঁদছিল না, আর নিজের বউকে এসে বলছে, হারাম জাদি, এতক্ষণ ধরে দৌড় ঠেলছি, খেয়াল নেই? হরিমতি বললেন, ভয় পেয়ে গেছে তো, রাত্রির বেলা ওরকম ভাবে এসে বলছে একজন অভিনেতা, তারপর নিজের স্বামী। ঘুমিয়ে পড়েছিলাম। নকুল মাইতি বললেন, ফের কথার উপর কথা, ফের লিখো, ফের কথার উপর কথা লেখা আছে, কিন্তু ফের কথার উপর কথা। আমি বলার সময় কি করছি, ফের কথার উপর কথা বলে এক লাঠি, এবং রাম লাঠি, মানে রামের পাঠ করছিলেন আর লাঠিটা রামের মতো হয়ে গেল। এটা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প বনফুল। উনি অসাধারণ। দেখলেন তো প্রথম পর্বে কিরকম সীতার জন্য যখন মঞ্চে ছিলেন তিনি ওইরকম করছিলেন, কিছুই না। এটা আপনারও মনে হয়, আপনি দেখবেন হঠাৎ কোথাও গেছেন বাইরে, যদি ছোট বয়সের কথা আপনার মনে পড়ে, বাড়িতে ফিরেছেন, মা জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে তুমি? তখন মুহূর্তের মধ্যে আপনার মনে হলো, সত্যি বলবো না মিথ্যে বলবো। এই অভিনেতা কিন্তু আমরা বলি বটে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, ওখানে পড়তে, জীবনের সঙ্গে মিশে আছে। ফলে আমি যদি একটু সজাগ থাকি,
তাহলে যে লাইনটা পড়ছে আপনিও দেখবেন যখন আপনারা পড়েন গল্প বা একটু হাসেন, আবার অনেক সময় চোখ মোছেন কাঁদতে কাঁদতে, এগুলো হ্যাঁ, এগুলো কে শেখায়? কেউ তো শেখায় না। ফলে আমার সবসময় মনে হয় যে গল্প যখন আপনারা পড়বেন তখন যদি একটু মন দিয়ে, তখন যদি অন্য জায়গার কথা না ভাবেন, পুরো গল্পের মধ্যে থাকেন, তাহলে কিন্তু একটা অন্যরকম আনন্দ হয়। আনন্দ হয় না? হ্যাঁ, অরুণিতা যেন কিছু একটা বলতে চাই। আমি অনেকক্ষণ ধরে বলতে চাইছি যে আমার ভীষণ প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের গল্প আমি অনেকগুলো পড়েছি। তার মধ্যে একটা হচ্ছে বাজি, খুব পড়া গল্প এটাও আপনাদের, ভীষণ পড়া গল্প। বাজি মানে মেয়েটা কোথায় কোথায় বাজি ধরতো, যার সঙ্গেই হোক, বাবার সঙ্গে হোক, তারপরে পরবর্তীকালে স্বামীর সঙ্গে হোক, সবার সঙ্গে। আর বাজিতে সে কিন্তু কোনোদিন হারেনি। অর্থাৎ মেয়েটার একটা মানে আমার যেটা গল্পটা পড়তে পড়তে মনে হয়েছিল যে অদ্ভুত একটা কনফিডেন্স ছিল নিজের ওপরে যে আমি পারবো, আমি যেটা বলছি একেবারে ঠিকঠাক বলছি। তো সেটা পড়তে গিয়ে আমাদের মনে হয়েছিল যে আচ্ছা এটাকে যদি আমরা মঞ্চে একটু বলি, একটু শ্রোতাদের, দর্শকদের একটু শোনাই, তাহলে কিরকম হয়। এটা তো গল্প, স্ট্রেইট একটা গল্প। গল্পটা অবশ্যই একটি মেয়ের জবানিতে। তো গল্পের শুরুটা এরকম, পুরোটা বলবো না, একটুখানি। শুরুটা ছিল এরকম যে তখন বয়স হয়ে গেছে, অনেকটা বয়স, মানে একটা স্মৃতি রোমন্থন করছেন। সেইখান থেকে তখন গলাটা এরকম থাকে যে দেবানাথের সঙ্গে আমার বিয়ে হয়েছিল আজ থেকে 43 বছর আগে। দিনটা আজ তেমন কোনো বিশেষত্ব ছিল না, শুধু এইটুকু মনে আছে সে দিনটিতে সকালের দিকে বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল। তো আমাকে যখন দধিমঙ্গলের জন্য ডেকে তোলা হলো, তখন কে যেন বলেছিল, বোধহয় আমার কোনো মাসি হবেন হয়তো, বলেছিলেন এই অঘ্রাণে এত মেয়ে খেলো কোথা থেকে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমার নিচে মেঘ ছিল, সেটি সরল না। বিষয়টা তবে একটু আপনাদের বিশদ করে বলা যাক। আমার বিয়ে ঠিক হয় আমি গ্র্যাজুয়েট হবার পরই। এখান থেকে আমি আমার গলাটাকে একটু পরিবর্তন করি, কারণ মেয়েটা তখন ফিরে যাচ্ছে সেই গ্র্যাজুয়েশনের দিনগুলোতে। আমার বিয়ে ঠিক হয় আমি গ্র্যাজুয়েট হবার পরই। বিবাহ, স্বামী, প্রেম ইত্যাদি সম্পর্কে ততদিনই আমার নিজস্ব একটি কল্প জগৎ গড়ে উঠেছে। যেন আমি ভাবতাম যে আমার কল্পনার স্বামীটি হবে একেবারে গ্রিকদের মতন সুন্দর, আর এইরকম আর কি বিদ্বান। লাইন্সগুলো এখন ঠিক মনে নেই আমার, যাই হোক এরকমই ছিল যে অপরূপ সুন্দর, কোথায় একেবারে অন্যরকম। তবু বিয়েটা মেনে নিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম মনের মধ্যে একটা মেয়ে এসে জমা হয়েছিল, সেটি কিছুতেই সরল না। তারপরে এলো সেই বিশেষ দিন, ফুলশয্যা রাত্রি। দেবানাথ ঘরে ঢুকে বললেন, তোমার নামটি ভারী সুন্দর, বসুন্ধরা। বসুন্ধরা মানে তো পৃথিবী, তাই না? বসুন্ধরা নামটা ডাকার পক্ষে ভালো না। বসু কেমন যেন, ধরাও কেমন শোনায়। আমি যদি তোমাকে খুকি বলে ডাকি, তোমাদের বাড়ির মতন। ওমা, আপনি আমাকে খুকি বলে ডাকবেন কেন? কেন? খুকি নামটা খারাপ? না না, আপনি আমাকে খুকি বলে ডাকবেন না, আপনি পুরো নাম ধরেই তো ডাকতে পারেন। মুশকিল হলো কি নামে ডাকি তাহলে? আপনি পুরো নাম ধরেই ডাকুন। দেবানাথ কথা বললেন না, নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেলেন। বাইরে সানাই বাজছিল। সেই সময় দেবানাথ বেরিয়ে যায়, আবহে সানাই আসে। তার আগে একটা ঝগড়া বা একটা বাজি হয়েছিল যে কি রাগ বাজছে, মালকোষ
নাকি না দরবারি কানাড়া কোনটা বাজছে? সবসময় বাজি লড়তে বাজির লড়তে উপরে ছিল। মানে বাবা বলেছিল তোর 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 কি বাজি লগ্নে জন্ম, বাবা বলেছিলেন এই বাবা কথা? বলেছিলেন এ কথা। তো দিবানাথ বেরিয়ে যান দরজা খুলে, কারণ বাজিটা হয়েছিল, মেয়েটা বলেছিল মালকোষ, আমি মালকোষ চিনি, আর দিবানাথ বলেছিলেন দরবারি কানাড়া। এবার উনি দরজা খুলে বেরিয়ে যান, গিয়ে শোনেন যে ওটা কিন্তু মালকোষ। ফিরে আসেন দিবানাথ, নিঃশব্দে ঘরের দরজা বন্ধ করেন, কথা বলেন না। বাকি রাতটুকু দিবানাথের ঘরে যে বেতের সোফা ছিল সেখানেই কেটে যায়। এরকম ভাবেই নানান ভাবে মেয়েটা বাজি ধরে, কখনো ছেলে হবে না মেয়ে হবে। যখন সে সন্তান সম্ভবা হয়, দেবানাথ বলে মেয়ে, আমার পুতুলের মতন মানে মেয়ে পার্ক চাই। সাইড থেকে অনেক পুতুল হ্যাঁ। নিয়ে এসে ঢোকে, বলে তুমি কি করে জানবে? আমি জানি আমার মেয়ে হবে। আর বলে, না না, বলে মেয়েটা বাজি, বলে বলে বাজি ছেলে। ধরাই যায় এরকম ভাবে। মেয়ে বলে ছেলে, কিন্তু আলটিমেটলি ছেলে হয়। এবং সেই ছেলে দিবানাথ দেখতে যাননি তাকে, আহ, কিন্তু ছেলেকে সে মনের মতো করে মানুষ করেছে। ছেলে অসম্ভব আহ বুদ্ধিমান ছেলে, সে বিশাল এখন চাকরি করে। উম এরকম একটা সময়, তখন বয়স হয়ে গেছে, আবার ফিরে আসে সেই বয়সটা। ছেলে ফিরে আসে আহ, এখানকার জায়গায়, সে বিশাল একটা ফার্মে সে কাজ করে। নাতি নাতনি এখন ঘর ফরন্ত সংসার বসুন্ধরার। হ্যাঁ। গল্পটা এইভাবে শেষ হয়, মানে শেষ হয়। খুব অসুস্থ হয়ে যায় বসুন্ধরা। বসুন্ধরা অসুস্থ হয়ে পড়ে, সেই সময় স্বামী এসে পাশে বসে থাকে। বসুন্ধরা, কি বসে থাকো তুমি, আমার তো চলে যাবার সময় হয়ে গেল। বলো, না না, তোমার আগে আমি যাব, বলে তারপরে শেষটা একটু বলে নাও। শেষটা বলে, যখন শেষ হয়ে যায়, যখন সে চিঠি পায়, যাই হোক তারপরে অনেক ঘটনা আছে। কিন্তু বসুন্ধরা বলে যে আমি জানি যে দিবানাথ মারা যাননি, ইচ্ছে করে হারিয়ে গেছেন, তিনি এই শেষ বাজিটা জিততে চান। কিন্তু বসুন্ধরা তা হতে দেবে না, এ বাজিটাও তো তাকেই জিততে হবে বলে বসুন্ধরা যে কথাটা বলে, ওই সম্পর্কের কথা, ওই একসঙ্গে থাকতে থাকতে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। বসুন্ধরা বলে যে আচ্ছা বলুন তো, ভালোবাসা আর ঘৃণা খুব কি পার্থক্য? এখানে শেষ। আসলে আমরা যেটা বলতে চাইছি যে গল্প তো আমরা সবাই পড়ি না, কিন্তু দেখুন এটা এই একটা যে sweet একটা গল্প ছিল। হ্যাঁ, কিন্তু এর ভেতর থেকে কিরকম ভাবে কত কি বেরিয়ে এলো, জাস্ট আমরা আমাদের কণ্ঠটাকে কিভাবে ব্যবহার করলাম একেবারে ছবির মতো। যাতে আপনারা চোখ বুঝে যদি শোনেন, দেখবেন আপনার ছবির মতো সবটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কণ্ঠ, এবং সত্যি কথা বলছি, এর জন্য কিন্তু চর্চা করতে হয়, সত্যি চর্চা করতে হয়, নাহলে কিন্তু করা যায় না। দেখছেন অরুণিতা শুরুই করলে একটা প্রাপ্তবয়স্ক মহিলা, হঠাৎ যখন ফ্ল্যাশব্যাক করছে, পুরোনো দিনে ফিরে যাচ্ছে, তখন কিরকম ভাবে একেবারে সেই তরুণী হয়ে উঠছে অরুণিতা। এবার তাহলে বলো শেষ কথাটা, তুমি যেটা বলো। ওটা তো আবার বলি সম্পর্কের কথা, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক। যদি আমাদের এই কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুদের বলবেন, আমাদের পাশে থাকবেন। আর আর কি করতে হবে? আমাদের আমাদের খুব 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 পছন্দ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা বিশ্বাস রাখছি, আপনারা নিশ্চয়ই আমাদের পছন্দ করবেন, ভালো লাগবে, আরো গল্প শোনাতে পারবো, আমরা বেশি একটু উৎসাহিত হব, কি বলো? হ্যাঁ, এই পর্যন্ত। হ্যাঁ।